বাংলার মাটি তুর্কার ঘাঁটি। অবলীলায় ওরা বলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এক সময় ছিলেন ডাক্তার, সরকারের সমালোচনা ও মজলুমদের পক্ষে দাঁড়িয়ে 2018-তে যাকে হতে হয়েছিল দেশান্তরী। দেশান্তরী হয়েও যিনি আজও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলেন, আজ তাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই চিনে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য। ডাক্তার থেকে যিনি হয়েছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট, কথা বলেছিলেন দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। 5ই আগস্ট পর্যন্ত যার অবদান সকলে এখনও মনে গেঁথে রেখেছেন। পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক ছিলেন। তার জন্ম 1967 সালে। তিনি বগুড়া জেলার স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। একটি কোম্পানিতে চাকরিরত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাস্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টেকনোলজিতে পড়াতেন। একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। তার সাবস্ক্রাইবার প্রায় মিলিয়নেরও বেশি। টুইটারেও তিনি সক্রিয় রয়েছেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মানবাধিকার বিষয়ক তার অনলাইন লেখালেখি তরুণ ছাত্র সমাজ এবং অন্যান্যের মাঝে অনেক আলোচিত হয়। 2018 সালে বাংলাদেশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সন্দেহভাজনদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। পিনাকি ভট্টাচার্য তীব্রভাবে এই বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করেন। কোটা সংস্কার আন্দোলন ও স্কুল ছাত্রছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুক এবং টুইটারেও ছিলেন সমান সোচ্চার। তার টুইটার পোস্টগুলোতে তৎকালীন আন্দোলনকারীদের উপর সরকারপন্থী গোষ্ঠীর আক্রমণের কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি। 5ই আগস্ট 2018 নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেননি। নজির রয়েছে, সামরিক গোয়েন্দা কর্মকর্তারা বিরুদ্ধামত পোষণকারীদের দপ্তরে ডেকে পাঠায়। তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর আর তাদের অনেককেই খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যেও রাখেন। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এতে তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় পিনাকির কাছে। একসময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019 সালের জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন দীর্ঘ বছর ধরে। প্যারিসের সারবোন ইউনিভার্সিটিতেও তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন। সেই 2019 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত এবং বর্তমান সময়েও পিনাকি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দেশের বাইরে থেকেও দেশের সকল খোঁজ খবর রাখছেন, গোয়েন্দা তৎপরতা সবার কাছে প্রচার করে দিচ্ছেন। দেশের যত অন্যায়কারী রয়েছে এবং অতীতের যত অন্যায়কারী রয়েছে তাদের সকলের মাঝে তুলে ধরছেন পিনাকি ইলিয়াসের মতো সাংবাদিকরা। আমি তাকে একজন সাংবাদিকই বলবো, যিনি ইনভেস্টিগেশনের মাধ্যমে তথ্যগুলো তুলে ধরেন, সোর্সের মাধ্যমে তথ্য তুলে ধরেন। তাকে সাংবাদিক হিসেবে ট্যাগ দেওয়াই যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি মনে করেন পিনাকি ইলিয়াসদের মতো লোক কি আরও থাকুক আমাদের দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায়? এসব মানুষের অবদান কতটুকু? এসব মানুষ কি দেশে সত্যি প্রয়োজন? সেটি আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার, স্টে ওয়েল।